আজ থেকে শুরু ঈদ যাত্রা। সড়ক মহাসড়কে ভোগান্তি দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগ। ভয় আছে ডাকাতিরও। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। ঈদের আগে চালু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে 7 উপদেষ্টা। ভার্চুয়ালি যোগ দেবেন প্রধান উপদেষ্টা। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত। এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিটেন্স পাওয়ার আশা। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রংতুলির আঁচড়ে সেজেছে স্মৃতিবেদী। নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে পুরো এলাকা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। যানজটে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগ। ভয় আছে ডাকাতিরও। উপলক্ষ ঘিরে তোড়জোড় নয়, বরং নিয়ম মেনে সারা বছর তদারকি না করলে ঈদযাত্রার ভোগান্তি থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। পাশাপাশি দখলের মানসিকতা থেকে বের না হলে প্রশস্ত সড়ক কোনো কাজে আসবে না বলেও মত তাদের। বিস্তারিত আল আমিন তুষারের রিপোর্টে। ঈদে প্রতি বছর ঢাকা ছেড়ে বাড়ির পানে ছোটেন প্রায় 1,20,00,000 মানুষ। সড়ক মহাসড়কে তৈরি হয় ভীষণ চাপ, যা ঈদযাত্রায় ডেকে আনে ভোগান্তি। সারা দেশে যানজটের জন্য 159টি স্পটকে চিহ্নিত করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোরগুলোর সড়ক ঈদের 7 দিন আগেই মেরামতের নির্দেশনা এসেছে। যদিও ঢাকা থেকে বের হবার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য বাইপেলে সংকীর্ণ হয়ে আছে সড়ক। এর বাইরেও মহাসড়কে লেন বিভাজন অমান্য করে উল্টো পথে চলা অটোরিকশার সঙ্গে সার্ভিস লেনে থাকা দখল বাণিজ্য তো আছেই। দুইটা করে লাইন, একটা যাচ্ছে আর একটা আসতেছে। রাস্তা আপনি দেখেন, খেয়াল করে যে অটো রিক্সাগুলো কি ডিসিপ্লিনগুলো নষ্ট করে। বাইপেল থেকে আপনার চন্দ্র পর্যন্ত সিঙ্গেল রাস্তা, তো রাস্তার কাজ করতেছে। পদ্মা সেতু চালু হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও দেশের অন্যান্য অংশের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথেও চাপ বাড়বে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশেও 18 কিলোমিটার এলাকা জুড়ে সারা বছরই লেগে থাকা দীর্ঘ যানজট তো আছেই। উত্তরের পথে ঈদযাত্রায় গাড়ির চাপ সামাল দিতে হাতে নেওয়া এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রবলেম যদিও হয় নর্থ বেঙ্গলের ওপাশে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে সম্ভাবনা হওয়া বেশি, আর কোথাও হবে না ইনশাল্লাহ। জাম করে দেশে তো আসলে নিয়ন্ত্রণ ভালো না, নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারে না, জাম অবধারিত থাকবে। যে জায়গায় কাজ করতেছে ওই সমস্ত জায়গাগুলোয় পুলিশ যদি গেলে ভালোভাবে ডিউটি করে তাহলে যানজট থাকার সম্ভাবনা কম। বেসরকারি এক পরিসংখ্যান বলছে গেল 8 মাসে সড়ক পথে প্রায় 1868টি ছিনতাই আর 113টি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে গণপরিবহন চালাতে ডাকাতির আতঙ্কে আছেন বাস মালিকরা। ডাকাতিগুলো যাত্রী বেশি কিন্তু তারা করে, তারা যে ওঠে এই ব্যবস্থাটা যাতে না হয় আমরা এবার খুব কঠোরভাবে এটা আমরা আমাদের স্টাফদের নির্দেশ দিয়ে দিচ্ছি। প্রতিমধ্যে কোনো যাত্রীকে তারা উঠাতে পারবে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গতবারের তুলনায় এবারের ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা অর্ধেক কম হবার কারণে ঘরে ফেরা মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে। আমরা ঈদে আসলে টোটকা কিছু আয়োজন দেখি, তোড়জোড় দেখি, কিন্তু এটা কোনো সময় টেকসই হয় না এবং এই কারণে আমরা দেখি শেষে গিয়ে কিন্তু ঈদের 2-1 দিন আগ থেকে পরিবহন ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ে। আসলে ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করার কোনো বিকল্প আমি দেখছি না, কারণ এত মানুষ একসাথে যখন ঢাকা থেকে বের হওয়া শুরু করবে এটার যোগান দেওয়া আসলে আমি মনে করি প্রকৃতপক্ষে বাস্তবে এটা সম্ভব না। যদিও যানজট নিরসনে এবং মহাসড়কে অবৈধ বাস স্ট্যান্ড সরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ, সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে থাকবে বাড়তি টহল। মহাসড়কে ঈদযাত্রার ভোগান্তি কমাতে 15 রমজানের মধ্যেই সড়কের সকল ধরনের সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা। তবে সেই সংস্কার কাজ আদৌ কতটা শেষ করা সম্ভব তা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে নতুন রঙে সাজছে সদরঘাটের লঞ্চগুলো। ঢাকের ঘাটে চলছে দক্ষিণবঙ্গের মানুষদের অন্যতম এই গণপরিবহনের মেরামতের কাজ। লঞ্চ মালিকদের দাবি আগের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে, তবে ঈদ মৌসুমে প্রত্যাশিত যাত্রী পাওয়ার আশা তাদের। আর যাত্রীদের নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিত করতে প্রস্তুত বিআইডব্লিউটিএ। শিফাত আল শাহরিয়ার ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট।
ঈদ যাত্রাকে সামনে রেখে রং করা, ছোটোখাটো ত্রুটি সারানো ও ঢালাইয়ের কাজ চলছে লঞ্চগুলিতে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর কারণে যাত্রী সংখ্যা কমে গেছে, তাই আগের মতো ব্যস্ততাও নেই। তবুও ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লঞ্চগুলিতে। বুড়িগঙ্গার পারে কেউ ব্যস্ত লঞ্চ রং করার কাজে, কেউ বা ব্যস্ত পুরাতন পাটাতান মেরামত ও ঝালাইয়ে। কেরানীগঞ্জের ডকের হাটের এই ব্যস্ততা ঈদ যাত্রায় পুরনো লঞ্চকে নতুন সাজে সাজানোর জন্য। পুরনো লঞ্চ নতুন করে ডকে আইনে নতুন লঞ্চ দেখলেই যাত্রী উঠবে, এটা সার্ভিস ভালো হলে যাইবে, হলে আইবে, সব সুযোগ সুবিধা আছে। রং টং ভরার পরে মনে করেন ঈদের টিপ দেবো ইনশাল্লাহ, আবার চলবো নতুনভাবে আপনার 6 মাস। সবকটা লঞ্চার মালিকই লঞ্চ পরিচ্ছন্নতা আবার সুন্দরভাবে রাখি ঈদের আগে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতু চালুর পর থেকেই নানা কারণে নদীপথে যাত্রায় বিমুখ হয়ে গেছেন অনেকেই। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজটে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমরা ব্যবসায় একটা নৌ সেক্টরে একটা ধস আসিয়ে পড়ছে। তারপরেও আমরা ভবিষ্যৎ লাভের আশায় চেষ্টা করতেছি, আশা করি আছি যে হয়তো ঈদের সময় কিছু প্যাসেঞ্জার পাবো। এদিকে ঈদকে সামনে রেখে বাড়তি নিরাপত্তার কথা জানালো BIWTA। জানান অতিরিক্ত যাত্রীর ঝুঁকি এড়াতে এবং ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ঠেকাতে BIWTA সহ নিরাপত্তা সংস্থাগুলো তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এবং আপনার ডিএমপির পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে রেডি থাকে। তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের অভিযোগ পেলে আমাদের যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং আমরা নিজেরা আছি, সবাই মিলে আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবারের ঈদ মৌসুমে 1/2 লঞ্চ চলাচল করবে বলেও জানান এই কর্মকর্তা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আল আমিন তুষার এবং মহাখালী বাস টার্মিনালে আছেন মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। সকাল 6টায় আজকে যেই ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে, সেই ট্রেনের মাধ্যমেই কিন্তু আজকের অর্থাৎ এবারের ঈদ যাত্রা আসলে শুরু হয়ে গেছে। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে পর্যটন এক্সপ্রেস ছেড়ে যে ট্রেনটি সেটি আসলে ছেড়ে গেছে এবং প্রভাতী মহানগরীর প্রভাতী এক্সপ্রেস যে ট্রেনটি সেটিও কিন্তু ছেড়ে গেছে। এবং কিছুক্ষণের মধ্যেই আমি যতটুকু এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 7:15টায় যে ট্রেনটি ছেড়ে যাবার কথা 11 সিন্দুর যে ট্রেনটি সেটি কিন্তু ছেড়ে যাবে। এবং এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে আরও একটি ব্যাপার বলেছেন যে বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি সেটি আসলে ঘণ্টাখানেক দেরি করে ছাড়বে, এমন একটি তাদের আসলে কথা তারা আসলে বলছিলেন যে সেই ট্রেনটি 1 ঘন্টা লেট রয়েছে, কেননা সেই ট্রেনে এখন আসলে ঢাকায় আসলে প্রবেশ করতে পারেনি। ঢাকায় প্রবেশ করলে সেটি 8:30টায় ছেড়ে যাবার কথা, যদিও দ্রুত সময়ে আসছে। যেহেতু আসলে ট্রেন ছেড়ে যাচ্ছে, যেমনটা বললাম দর্শক, যে 11 সিন্দুর ট্রেনটি আসলে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। সেই সাধারণ মানুষ যারা আসলে প্ল্যাটফর্মে ছিলেন বা আসলে আশপাশ থেকে আসছিলেন তারা কিন্তু আসলে এখন দ্রুত সময়ে ট্রেন ধরার যে চেষ্টা তারা আসলে সেই চেষ্টাটা করছেন। এবং প্রত্যেকের চোখে মুখে আসলে এই যে বাড়ি ফেরার, বিশেষ করে যেহেতু ঈদ যাত্রা শুরু হয়ে যাচ্ছে, তো প্রত্যেকে যে ঈদকে কেন্দ্র করে যে পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন সেই জায়গা থেকে তাদের মধ্যে যেই আনন্দ, সেই আনন্দ কিন্তু প্রত্যেকের চোখে মুখে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত বলাই যায় যে ট্রেনে আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় বা এমন কিছু নেই। সাধারণত আজকে কিন্তু বাড়তি কোনো ট্রেন কিন্তু ব্যবস্থা করা হয়নি। দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে আগামী 27 তারিখ থেকে আসলে বাড়তি যেই 5 জোড়া ট্রেন সেগুলো কিন্তু তার যাতায়াত শুরু করবে। সাধারণ অবস্থায় যে 43 জোড়া ট্রেন আসলে যাতায়াত করে, তার মধ্যে আসলে স্বাভাবিকভাবে আজকে সোমবার 6টি ট্রেন আসলে আজকে বন্ধ থাকার কথা ছিল, সেই 6টি ট্রেন বন্ধ থাকবে। এবং বাকি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু আসলে আজকে ছেড়ে যাবে এবং সবগুলো আসলে আন্তনগর ট্রেনের কথাই আমি বলছিলাম। এবং আমরা এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের চোখে মুখে যেমন আনন্দ দেখেছি, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, বিশেষ করে এখন কিন্তু আসলে সবাই আসলে পরিবার পরিজনের লোকজনকে পাঠিয়ে দিচ্ছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরা, যেহেতু স্কুল কলেজও আসলে বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে দেখেছি এবং সাধারণ মহিলা এবং শিশুদেরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে এখানটায় আসলে আছেন এবং তারা আসলে বাড়ি যাবার জন্য বাড়ির পানে তারা আসলে ছুটছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। আমরা চলে যাব মহাখালীতে সড়কের ঈদযাত্রার খবর জানতে সহকর্মী মনির হোসাইনের কাছে। মনির।
রেলপথের সঙ্গে সঙ্গে সড়ক পথেও শুরু হয়েছে ঈদযাত্রা। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে সড়ক পথে ঈদযাত্রা শুরু হয়েছে, তবে এর আগেও আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে ঘরমুখী যাত্রীরা আছে তারা আসলে ঘরে ফিরতে শুরু করেছেন। এবং আজকে যেহেতু আনুষ্ঠানিক ঈদযাত্রা, সেক্ষেত্রে আমরা এখন আছি মহাখালী বাস টার্মিনালে। এখানে আমরা সকাল থেকে যেটি দেখছি যে সকাল থেকেই আসলে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যের পথে ছুটছেন এবং যেটি গত 14 তারিখ থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল, সেই অগ্রিম টিকিট যারা কেটেছেন সেই যাত্রীরা এসেছেন এবং যারা আসলে অগ্রিম টিকিট কাটতে পারেননি বা কাটেননি তারা এসে কিন্তু কাউন্টারে টিকিট কিনে আবার যাচ্ছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে যেহেতু প্রত্যেকবার আসলে ঈদ আসলে একটি বাড়তি ভাড়ার একটি বিষয় থাকে, তবে মহাখালীতে আসলে যেটি দেখেছি বিভিন্ন যে বাস পরিবহন মালিকরা রয়েছেন তাদের বিভিন্ন ব্যানার টানানো হয়েছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বা বাড়তি ভাড়া আসলে তারা এবার নেবেন না, এরকম করে আসলে যেভাবে পাচ্ছেন তারা আসলে সেভাবে ক্যাম্পেইন করছেন এবং যাত্রীদের যে সর্বোচ্চ সেবা সেটি আসলে দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে নির্বিঘ্নে যাতে যাত্রীরা যে এবার বাড়ি পৌঁছাতে পারেন সেটি আসলে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং যেহেতু আসলে ঈদের ছুটি আজকে এখনো শুরু হয়নি, এখানকার পরিবহন সংশ্লিষ্টরা যারা আছেন তারা বলছেন যেহেতু 26শে মার্চ সরকারি ছুটি আছে এবং 26শে মার্চ থেকেই যে ছুটি, সেক্ষেত্রে আগামীকাল থেকেই যে ঘরমুখী যাত্রীদের ভিড় বাড়ার যে আশা তারা সেটি করছে। এবং আজকে যেটি দেখছি যে এই তারা বলছে যে কাল থেকে অর্থাৎ 25 মার্চ থেকে যাত্রীদের ভিড় বাড়তে পারে। এবং যেটি বলছে যে এবার আসলে লম্বা ছুটি হওয়ার কারণে যে প্রতিবারের মতো যেই ভিড় থাকে সেই ভিড় হয়তো এবার কম লক্ষ্য করা যাবে, যেহেতু আসলে আগে থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করেছেন। এবং আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি যে পরিবার পরিজন আগেই পাঠিয়ে দিয়েছে, যেহেতু স্কুল বন্ধ দীর্ঘ সময়, সেজন্যই আসলে এভাবেই আসলে যাত্রীরা যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট ভূমিকা নিচ্ছে। তো মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে, এর আগে ছিলাম কমলাপুর রেল স্টেশনে। বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তার সঙ্গে আরও 6 উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সীতাকুণ্ড আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। সীতাকুণ্ডবাসীর জন্য অন্যরকম একটি দিন, আনন্দের দিন। তার কারণ হচ্ছে বহুল প্রতীক্ষার পর অবশেষে বিচ্ছিন্ন যে দ্বীপ, সেই সীতাকুণ্ডবাসীর জন্য ফেরি সার্ভিসের কিন্তু উদ্বোধন করতে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আজকে কিন্তু 7 জন উপদেষ্টা এই ফেরি সার্ভিস উদ্বোধনে কিন্তু আসলে উপস্থিত থাকবেন এবং ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন, নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু তিনিও যুক্ত হবেন। এছাড়া বিদ্যুৎ ও খনিজ সম্পদ, সড়ক যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের ডক্টর ফাজলুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বীর প্রতীক ফারুকি আজম সহ মোট 6 জন উপদেষ্টা কিন্তু এখানে আজকে কিন্তু উপস্থিত থাকবেন। আসলে দীর্ঘদিন ধরে এই সীতাকুণ্ডবাসী যারা রয়েছেন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো তাদেরকে। 18 কিলোমিটার এই গভীর সমুদ্র পাড়ি দিতে, বিশেষ করে উত্তাল সাগরে কিন্তু দুর্ঘটনায় আমরা জানি অনেকেরই কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই সন্দ্বীপে যাতায়াত করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় সন্দ্বীপবাসীকে। এবং চট্টগ্রামের সাথে সন্দ্বীপের যে সন্ধ্যার পর যে বিচ্ছিন্ন হয়ে যায় সন্দ্বীপ, আসা যাওয়ার ক্ষেত্রে যে অবর্ণনীয় দুর্ভোগ, সাধারণ মানুষ কোনোভাবে, বিশেষ করে স্পিড বোট থেকে শুরু করে ছোট লাল বোট থেকে শুরু করে এই উত্তাল সাগর তারা পাড়ি দেয় এবং যে কোনো সময় দুর্ঘটনায় কিন্তু প্রাণ হারানোর কিন্তু শঙ্কা থাকে। এবং সেই কারণে কিন্তু এই ফেরি সার্ভিস অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল সন্দ্বীপবাসীর জন্য। অবশেষে দীর্ঘদিনের যে স্বপ্ন, দীর্ঘদিনের যে আশা, সেই স্বপ্ন এবং আশা কিন্তু সন্দ্বীপবাসীর বাস্তবায়ন হতে চলেছে। এবং চট্টগ্রামে আজকে সেই কারণে কিন্তু 7 জন উপদেষ্টা আমরা দেখছি একসাথে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, শুধুমাত্র সন্দ্বীপবাসীর যে স্বপ্ন, সন্দ্বীপবাসীর যে আশা সেটি যাতে পূরণ হয় সেজন্য। আপনারা দেখছেন সন্দ্বীপবাসী সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে উপদেষ্টারা উদ্বোধন করার পর সবাই একসাথে ফেরি তুলবেন, এরপর সবাই কিন্তু সাগর পথে সেই 18 কিলোমিটার পথ পাড়ি
দিবেন এবং একসাথে কিন্তু সন্দ্বীপে যাবেন। সেখানে সন্দ্বীপবাসীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আজকের যে ফেরি সার্ভিস উদ্বোধন হবে সেই কারণে। এবং যে বিষয়টি বলতে চাই, দীর্ঘদিনের যে কষ্ট সন্দ্বীপবাসীর উত্তাল সাগর পাড়ি দিতে কিংবা যখন সাগর উত্তাল থাকে সেই উত্তাল সাগর স্পিড বোটে কিংবা ছোট লাল বোটে করে যে যাওয়া আসা এবং দুর্ঘটনার যে প্রাণহানি ঘটার যে আশঙ্কা থাকে সেই আশঙ্কা কিন্তু সবসময় আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি নৌ উপদেষ্টা কিন্তু এসে পৌঁছেছেন এবং অন্যান্য উপদেষ্টারা কিন্তু চলে আসবেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফেরি সার্ভিসের যে উদ্বোধন সেটি কিন্তু এই চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাট থেকে করা হবে এবং এরপরেই সকল উপদেষ্টা একসাথে ফেরিতে করে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাট থেকে এখানকার সর্বশেষ খবর। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের। এপ্রিলের শেষ নাগাদ মিলবে নতুন নোট। লন্ডন সফরের সময় টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, চলতি মাসে ইতিহাসের সর্বোচ্চ $3 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ঈদকে কেন্দ্র করে নতুন নোটের আবেদন থাকলেও এবারে তা না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ জুলাই আন্দোলনের ছবিযুক্ত নোট প্রস্তুত হয়নি। লন্ডন সফরে এসে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর জানালেন, সরকারের নির্দেশে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নষ্ট নয়, আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। আমরা নতুন করে আগে ছাপানো নোট এখন আর বাজারে ছাড়ছি না। সেই নোটগুলো যেগুলো বাকি আছে অবশিষ্টাংশ সেগুলো আপাতত বাক্সবন্দি অবস্থায় থাকবে। নতুন নোট ছাপানোর ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্রিটেনেই একটা কোম্পানি ডলারু তারা এটা তৈরি করছেন, আর একটা সুইস কোম্পানি তারা করছে। এপ্রিলের শেষ নাগাদ নতুন নোট আমরা বাজারে আনতে পারবো। আলোচনা হয় রেমিটেন্স প্রসঙ্গ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে, আর চলতি মাসের 19 দিনে এসেছে $2.25 বিলিয়ন। ইতিহাস ভেঙে একক মাস হিসেবে এটি $3 বিলিয়ন হওয়ার আশা গভর্নরের। প্রবাহ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সরকারের ইনসেন্টিভই হোক এবং অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই হোক, তো আমরা কিন্তু রেমিটেন্সের প্রবাহ খুব ভালো পাচ্ছি। আমরা আশাবাদী এই বছর হয়তো 29 থেকে 30 বিলিয়ন ডলারের মতো আমরা রেমিটেন্স পাবো। লন্ডন সফর প্রসঙ্গে বলেন, এস আলম সহ বাংলাদেশ থেকে পাচার করা অর্থের খোঁজে তিনি এসেছেন। কোথায় কি সম্পদ আছে এবং তা দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। 15 থেকে 20 বিলিয়ন ডলার এই একই ব্যক্তি বা তার পরিবার নিয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ব্যাংকিং খাতের থেকে বিভিন্ন উৎস থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ট্রেস করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কী অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। অ্যাসেট রিকভারি ইস্যু নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এনজিওস এবং এমপিস এবং মিনিস্টার পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু লিগ্যাল ফার্মের সাথেও আমাদের আলোচনা হয়েছে। গভর্নর বলেন, অবাধে অর্থ পাচার বন্ধ হওয়ায় বর্তমানে রিজার্ভের ক্ষয় অনেকটাই কমে এসেছে। IMF এর BPM-6 অনুযায়ী 20 মার্চ রিজার্ভ ছিল $19.96 বিলিয়ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। গাছপালা আচ্ছাদিত পুরো সৌধ জুড়ে রোপণ করা হয়েছে লাল, নীল, হলুদ সহ বাহারি ফুলের চারা। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজ প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজ ও বিহগল বাজানোর অনুশীলন সেরে নিচ্ছেন 3 বাহিনীর সদস্যরা। 1 মাস ধরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, পায়ে হাঁটার পথ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা। টাওয়ার পরিষ্কার, তারপর হাউস পরিষ্কার, এই যে টপ লাগানো হচ্ছে, বিভিন্ন সিসি ক্যামেরা সেট করতেছে,
তারপরে কারেন্টের লাইন এগুলো টানতেছে, এগুলো ক্লিয়ার করতেছে। মাঠের যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে দিচ্ছে। সুন্দর করে রং দেওয়া হচ্ছে, রঙের জন্য প্রচুর পরিমাণের রং মিস্ত্রি রাখা হয়েছে এখানে। ফুল গাছ লাগাই, পানি দেই, আরো বিভিন্ন রকমের কাজ, ধোয়া পাগলা, সব বিভিন্ন রকমের কাজ এখানে আমরা করি। নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে পুরো সৌধ এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ২৬ মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপর সৌধ মিনারের প্রধান ফটক সবার জন্য খুলে দেয়া হবে। তার আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। ১৯৭২ সালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ৮৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ বছর সময় ধরে ১৫০ ফুট উচ্চতার একটি সৌধ মিনার সহ পুরো চত্বরের নির্মাণ শেষ হয় ১৯৮৮ সালে। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র একটি প্রহর পরেই মূলত সাভারের জাতীয় স্মৃতিসৌধে অপেক্ষা করছে জাতির বীর সন্তানদের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। জানেন যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ৮৪ একর জমির উপরে সবুজ বেষ্টনীতে ঘেরা এবং ফুলে সজ্জিত হয়েছে, যা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। ইতিমধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কিন্তু নবম পদাতিক ডিভিশনের আয়োজনে কিন্তু সকল ধরনের প্রস্তুতি যেমন সম্পন্ন হয়েছে, তেমনি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সহ ফুলের চারা রোপণ সহ সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মূলত আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নবম পদাতিক ডিভিশন বা ৩ বাহিনীর যে কুচকাওয়াজ দল তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন। জানেন যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কিন্তু জাতীয় স্মৃতিসৌধের প্রথম প্রহরে এসে কিন্তু ৫৫তম স্বাধীনতা দিবসে কিন্তু জাতির বীর সন্তানদের শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। এর পরেই কিন্তু বিভিন্ন কূটনৈতিক বা উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। তারপর কিন্তু জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে সাধারণ জনতার জন্য। ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেরেছি যে এই ৮৪ একর এলাকা জুড়ে সবুজ চত্বরের মাঝে কনক্রিটের যে আপনার রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। একই সাথে কিন্তু বাহারি ফুল এবং লাল, সবুজ এবং বিভিন্ন হলুদ, গাঁদা ফুল সহ নানান ধরনের ফুলে কিন্তু সজ্জিত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে। এদিকে যেমন সৌন্দর্য বর্ধন করা হয়েছে, ঠিক অপরদিকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বর নয়, শুধু আশপাশের এলাকাগুলোতেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কিন্তু যেমন পোশাকে পুলিশ থাকবে, তেমনি কিন্তু সাদা পোশাকেও আপনার নজরদারিতে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপেক্ষার প্রহর গুনছে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল স্বাধীনতা দিবসের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে তথ্য। পদায়ন ও অনিয়মের প্রকাশ্য বিশৃঙ্খলা দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাঝে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্যান্য দল সমর্থিত কৃষি নেতাদের দাপটে আতঙ্কগ্রস্ত সাধারণ কর্মকর্তারা। গ্রুপিং দ্বন্দ্বের প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। এতে কৃষি বিভাগ ও উৎপাদন ব্যবস্থা হুমকিতে পড়ার আশঙ্কা করছেন সাবেকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএই মহাপরিচালক জানান, আইন পরিপন্থী কাজ করলেই নেওয়া হবে শক্ত পদক্ষেপ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকার আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ১৭টি সংস্থা জুড়েই প্রভাব ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে পাশ করা কর্মকর্তাদের। বিপরীতে কোণঠাসা ছিলেন শেরে-ই-বাংলা সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যন্ত কৃষি বিভাগের যোগ্যদের পদায়ন না করে দলীয় কর্মীদের প্রাধান্য দেওয়ার অপসংস্কৃতি চালু করে কর্মকর্তাদের মাঝেই বিপরীতমুখী অবস্থান তৈরি করা হয়। অভিযোগ রয়েছে এর মাস্টারমাইন্ড ছিলেন পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগস্টে পট পরিবর্তনের পরপরই সংস্থাগুলোতে শুরু হয় আওয়ামী বিরোধীদের পদায়ন।
অন্যান্য সংস্থায় কোন্দল ছাইচাপা থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইতে দেখা দেয় প্রকাশ্যে। ঘটে প্রকল্প পরিচালক সহ ৭৬ কর্মকর্তার নামে মামলা দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা। কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রিক গ্রুপিংয়ের প্রভাবে কর্মকর্তারা জড়িয়ে পড়েন রেশারেশিতে। সবশেষ চলতি মাসের মাঝামাঝি নানা অভিযোগে ডিএইর এক উপপরিচালককে বদলির আদেশ দেয় মন্ত্রণালয়। বিরোধিতা করে মূল ফটকে তালা, আইন অমান্য করে সংবাদ সম্মেলন সহ বহিরাগতদের নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করার অভিযোগ উঠে আসে আরেক বিএনপিপন্থী নেতার বিরুদ্ধে। সাবেকরা বলছেন, কৃষিবিদদের মধ্যে সমতা না থাকলে অস্বস্তির প্রভাব পড়বে মাঠে। বিগত সরকারের আমলে ডক্টর রাজ্জাক একমাত্র কৃষিবিদ প্রথম যে কৃষিমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ওনার কাছ থেকে কৃষিবিদদের এবং জনগণের যে চাওয়া ছিল সেটা কিন্তু উনি পূরণ করতে পারেননি। উনি এটাকে দলীয় ভিত্তিক, পকেট ভিত্তিক মন্ত্রণালয় বানাইছেন। ওনার আমলেই কিন্তু এই বাউ সাউ কাউ বুঝছেন এই গণ্ডগোলগুলোর আপনার সূত্রপাত হয়েছে। সামগ্রিক মিলঝেল না হলে যে অবস্থা বিগত সরকারের আমলে হচ্ছে একই অবস্থা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এদিকে খামারবাড়িতে সব ধরনের সভা কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও মাঝে মধ্যেই চলছে বহিরাগতদের আনাগোনা। এমন অবস্থায় সংস্থা প্রধান জানান, যে কোনো বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে সংস্থাটি। আমাদের কিছু অতি উৎসাহী কর্মকর্তা নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলেন। এটা হয়তো সরকারের গোয়েন্দা সংস্থা রিপোর্ট থাকতে পারে। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় আমাদের কর্মকর্তাকে এখান থেকে বদলি করে দিয়েছিল, সেটা আরেকজন কর্মকর্তা দেওয়া হয়েছে। এবং আমরা জায়গায় এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেটা আমাদের সচিব মহোদয় সহ উপদেষ্টা স্যার এটা অবগত আছেন। আমরা সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছি। খামারবাড়ি থেকে কর্মকর্তা বদলি, নতুন পদায়ন, প্রকল্প পরিচালক নতুন নিয়ে থমথমে অবস্থা বিরাজমান কয়েক মাস ধরেই। আতঙ্ক আর গোমট পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষির উৎপাদন ও পরিসংখ্যানেও মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল বন্দরে পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে কার্গো ভেহিকেল টার্মিনাল। এতে থাকছে ১৫০০ ট্রাক পার্কিংয়ের সুবিধা। আগের চেয়ে দ্রুত মালামাল ওঠানামা করানোই সময় ও খরচ কমিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি বাড়ার আশা করছেন C&F এজেন্টরা। অন্যদিকে রাজস্ব আয় বৃদ্ধির আশা বন্দর কর্তৃপক্ষের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বিএসএফ বাধায় বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল বন্দরে ৪১ একর জমিতে চালু হয়েছে পূর্ণাঙ্গ কার্গো ভেহিকেল টার্মিনাল, যা ভারত বাংলাদেশ স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করে দিয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। আগে খুব জায়গা কম ছিল, গাড়ি রাস্তায় থাকতো। এই জায়গাটা নতুন পার্কিং হয়েছে, আমরা ইন্ডিয়ার থেকে আসছি, আমাদের অনেক সুবিধা হচ্ছে। কার্গো ভেহিকেল টার্মিনালের ফলে এই বেনাপোল বন্দর যে আন্তর্জাতিক একটি স্থল বন্দর সেটার পরিপূর্ণ রূপ পাবে। কার্গো ভেহিকেল টার্মিনালটির বাণিজ্যিক নিরাপত্তায় বর্তমানে কাজ করছে আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা, পিমা ও আর্মস ব্যাটালিয়ন পুলিশ। এটি চালু হওয়ার ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। ১৫০০ ট্রাক একসাথে এখানে অবস্থান করতে পারে। বন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৩২৯ কোটি টাকা ব্যয়ে প্রথমে ২৫ একর ও পরে আরও ১৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়। সময় সংবাদ, বেনাপোল। ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারে। ক্রেতা টানতে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারে ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শোরুমে। কেনার আগে নানাভাবে দেখে নেওয়া হচ্ছে পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শোরুম ঘুরে। বাজার তথ্য, গেল ২ বছর ধরে নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতা, কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ কার। গাড়ির বাজারে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে অনেক কোম্পানি দিয়েছে মূল্য ছাড় সহ নানা অফার, যা আকৃষ্ট করছে ক্রেতাদের। স্টারগেজারের প্রাইস হচ্ছে 37 লাখ এবং ক্রেটা গ্র্যান্ডের প্রাইস হচ্ছে 45,50,000। এই দুটো মডেলের উপরেই আমাদের হচ্ছে 50,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার যাচ্ছে এবং সিক্রেট রেসিপি 10,000 টাকার কুপন যাচ্ছে এবং হাইসেন্সের হচ্ছে 10,000 টাকার কুপন যাচ্ছে। এই অফারের কারণে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে আমি ক্রেটা গ্র্যান্ডটা বুকিং করে দিলাম। 7 সিটার গাড়ি 1500 সিসির মধ্যে আছে, এটার মধ্যে অনেক ফিচার ভালো আছে।
আর মাইলেজও ভালো, এই জন্য নিয়ে নিলাম। আব্বা আমার একটা চয়েস ছিল। কোনো কোনো কোম্পানি আবার চলমান অফারেই পাচ্ছে ভালো সাড়া। ঈদ উপলক্ষে এই গাড়ি অনেকেই পারচেস করতেছে এবং সবাই দে আর লুকিং ফর ব্র্যান্ড নিউ কার্স। সিলন 6-এ আমরা অফার দিচ্ছি 63,90,000 ফার্স্ট 200 কাস্টমারের জন্য, 1,10,000 টাকা ছাড়। ঈদের আগে যদি বাই করতে পারে, দ্যাট কেস বাসায় সবার সাথে উৎসব আনন্দের মধ্যে নতুন গাড়ি শো করা। বাংলাদেশে বর্তমানে সেডান কারের চেয়ে এসইউভির দিকে ক্রেতাদের নজর বেশি, যেখানে আবার নতুন করে আগ্রহ বাড়িয়েছে 7 সিটার ও পরিবেশ বান্ধব ইভি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ ভাগে এসে বরিশালে জমে উঠেছে ঈদের পোশাক বেচা কেনা। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে ভিড় দেখা গেলেও বিক্রেতাদের দাবি বেচাকেনা কাঙ্ক্ষিত নয়। ক্রেতারা বলছেন মানের চেয়ে দাম বেশি। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। রোববার দুপুরে বরিশালের চকবাজারে এমন ভিড় দেখা যায়। ঈদ ঘিরে ক্রেতার সামাল দিতে এই সড়কে যান চলাচল বন্ধ। দোকান ছাপিয়ে ফুটপাতেও বসেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। ট্রাফিক পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো। এখানকার ব্যবসায়ীরা জানান, রোজার ঈদ সামনে রেখে কোটি কোটি টাকার নানান ডিজাইনের পোশাক এনেছেন তারা। দেশি বিদেশি পোশাকের সমাহার। মানুষের ভিড় থাকলেও নেই কাঙ্ক্ষিত বেচাকেনা। এবার নতুনত্ব আছে পাকিস্তানি 3 পিস, বাংলাদেশি কিছু ফার্সি, নতুন ফার্সি কারাচি। পাকিস্তানি ড্রেস, আফগানি ড্রেস এগুলো চাহিদাই বেশি। ইন্ডিয়ান ড্রেসের চাহিদা আগের থেকে অনেক কম এবছর। পাকিস্তানি ড্রেস আদাও কি পাকিস্তানি না বাংলাদেশ, এটা আসলে দেখে বোঝার কোনো উপায় নেই। গতবারের থেকে এবার দাম তুলনামূলক একটু বেশি। ভিড় বেশি দেখে মনে করে দাম বেশি, কিন্তু অরিজিনাল আসলেই দাম বেশি না। বেচা কিনা খুবই খারাপ। এই বছর এই রকমের হবে এটা আমরা ভাবতেও পারিনি। প্রস্তুতি মোটামুটি নিছি, আশার তো শেষ নাই, কিন্তু সেরকম হয় না। গতবার যেরকম হয়েছে তার অর্ধেক। বরিশাল শহরে 250 থেকে 300 পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রোজার ঈদকে ঘিরে অন্তত 500 কোটি টাকা বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠিতে মহাসড়কের 2 পাশ দখল করে চলছে ব্যবসা বাণিজ্যের মহোৎসব। যানবাহন ও পথচারী চলাচলে বেড়েছে দুর্ভোগ, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকির শঙ্কা স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা ও অস্থায়ী ব্যবসা বাণিজ্য। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। মহাসড়কের মাঝে রাখা ট্রাক 2 পাশ দখল করে চলছে পণ্য ওঠানামা। পথচারী ও যানবাহন চলাচলে বাধা হলেও তোয়াক্কা করছে না কেউই। দুর্ঘটনা এড়াতে যে পথ ধরে মানুষের হাঁটার কথা, সেখানেই নির্মাণ সামগ্রীর স্তূপ, গাড়ির পার্কিং আর গাছের গুঁড়ি রেখে চলছে ব্যবসা বাণিজ্য। স্থানীয়রা বলছেন, একদিকে বেড়েছে মহাসড়কে যানবাহনের সংখ্যা আর অন্যদিকে রাস্তার 2 ধারে চলছে ব্যবসা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ঢাকা থেকে আসে সব জায়গায় এরকম পাশে পাশে রাখা থাকে, গাড়িগুলো রাখা থাকে। ভ্যান রেখা ব্যবসা করতেছে, হিট বালুর ব্যবসা করতেছে, বাঁশের ব্যবসা করতেছে। মানুষজনের যাওয়ার কোনো ওয়ে নাই। এখানে যদি একটা ফুটপাতের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে পথচারীরা ভালোভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। মহাসড়কের পাশে অস্থায়ী ব্যবসা বাণিজ্য বন্ধে অভিযান চালানো হবে বলে আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সহ নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি এবং অনেক ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়। ফলে দেখা যাচ্ছে এগুলো পর্যায়ক্রমে কমে আসছে। ঝালকাঠি থেকে পশ্চিমাঞ্চলের খুলনা রুটে 37 কিলোমিটার এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটা রুটে 8 কিলোমিটার মহাসড়ক রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। যদিও ট্রাম্পের নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে তেহরান সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দেন তিনি, যার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, যা সরাসরি সামরিক পদক্ষেপ এড়ানোর প্রচেষ্টা। সবকিছু সামরিক উপায়ে সমাধান করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন উইটকফ। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের নীতি পরিবর্তন না হলে কোনো আলোচনা সম্ভব নয়। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের চিঠিকে হুমকি হিসেবে দাবি করে দ্রুতই তেহরানের জবাব দেবে বলেও জানান আরাকচি। 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ওয়াশিংটনের উপর তেহরানের বিশ্বাসের সংকট তৈরি হয়। ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদিও ট্রাম্প এবছর পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সমর্থকদের আগ্রহের তুঙ্গে বাংলাদেশ ভারত ম্যাচ। এর মধ্যেই অনলাইনে শেষ হয়ে গেছে ম্যাচের সব টিকিট। স্টেডিয়ামে ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশের সুযোগ নেই, তাই তো যারা টিকিট পাননি তাদের জন্য জওহরলাল নেহরু স্টেডিয়াম এলাকায় থাকবে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা। সময় সংবাদে নিশ্চিত করেছে মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন। হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য সংস্কার করা হয়েছে স্টেডিয়ামের বেশ কিছু জায়গায়। সাম্প্রতিক সময়ে ক্রিকেট কিংবা ফুটবল, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা যোগ দিয়ে সে উত্তেজনায় বাড়তি রং চড়িয়েছেন। ছেত্রী বনাম হামজার লড়াই। হাই ভোল্টেজ এ ম্যাচ নিয়ে উত্তাপ মেঘ পাহাড়ের শহরে। লড়াইয়ের মঞ্চ ব্রিটিশদের ঘোড়দৌড়ের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়াম। 15,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠেই হবে বাংলাদেশ ভারত ম্যাচ। এরই মধ্যে অনলাইনে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। চারদিকে টিকিট নামক সোনার হরিণের জন্য হাহাকার। অনেকে আবার অনলাইনে টিকিট না পেয়ে স্টেডিয়াম এলাকায় এসে খালি হাতে ফিরে গেছেন। ধারণ ক্ষমতার বেশি দর্শক মাঠে প্রবেশের সুযোগ নেই বলে জানিয়েছে মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ইন্ডিয়া বহুত হাই ভোল্টেজ ক্রাউড, গ্রাউন্ড ইজ ফুল। মেঘালয় মানুষরা ফুটবল বহুত ভালো পায়। এরা আমরা ছোট থেকে আমরা ফুটবল, ক্রিকেট না ফুটবল। গ্রাউন্ডের টিকিটের দাম আছে 100 টাকা, 300 টাকা, 699। এখন টিকিট নাই, টিকিট শেষ। তবে যারা টিকিট পাননি তাদের জন্য আছে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা। স্ক্রিন লাগাবো পারে, এখানে একটা স্ক্রিন লাগাবো, ওখানে একটা স্ক্রিন, পুলিশ বাজারে একটা স্ক্রিন লাগাবো, এরকম না। এখন মানুষে একটা ভালো করে দেখিয়ে যায় ভালো লাগে। এএফসি এশিয়ান কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত বাংলাদেশ দ্বৈরথ সামনে রেখে স্টেডিয়ামে বাড়ানো হয়েছে গণমাধ্যম কর্মীদের বসার জায়গা। কদিন আগে ভারত ও মালদ্বীপের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচের পর সংস্কার করা হয়েছে স্টেডিয়ামের আরো বেশ কিছু জায়গায়। আগে তো আমরা তো এন্ট্রেন্স করতে পারতাম না, এখন পারতে আমরা আরো পারি যে এন্ট্রেন্সের একটা টুর্নামেন্ট, কোনো একটা টুর্নামেন্ট করতে পারি আমি। স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন। ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও মেঘালয়ে ভিন্ন চিত্র। এখানকার মানুষের প্রাণের স্পন্দন ফুটবল। তাই তো ভারত বাংলাদেশ ম্যাচের টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেকেই। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ থেকে শুরু ঈদ যাত্রা। সড়ক মহাসড়কে ভোগান্তি দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগ। ভয় আছে ডাকাতিরও। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল শুরু। 18 কিলোমিটার সাগর পথ পাড়ি দিতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সীতাকুণ্ডে 7 উপদেষ্টা। এবং বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত। এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিট্যান্স পাওয়ার আশা। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।